সবাইকে নমস্কার। যতনা সমস্ত যুবরা এখানে আছে, যুব মোর্চার কার্যক্রম। তো একবার জোশিলে স্লোগান হোক, তারপরে কার্যক্রম শুরু করব, আমার বিষয় বলবো। তো একবার সবাই উপরে হাত তোলা, মুষ্টিবন্ধ। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, नरेंद्र भाई मोदी की जय, नरेंद्र भाई मोदी की जय, जेपी नड्डा की जय, जेपी नड्डा की जय, যুব মোর্চা की जय, যুব মোর্চা की जय। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পাবিয়াছড়া মন্ডলের যারা আয়োজিত যুব মোর্চার আজকের এই কার্যক্রম, এই সুন্দর কার্যক্রমে উপস্থিত এই মন্ডলের সভাপতি তথা আজকের কার্যক্রমের সভাপতি কার্তিক দাস মহোদয়, त्रिपुरा सरकार माननीय मंत्री रणजीत सिंह राय महोदय, इनके भाई के नाम धर्मनगर लोकप्रिय विधायक एवं त्रिपुरा विधानसभा उपाध्यक्ष श्री विश्वबंधु मैं कुछ लगाना चाह रहा था किंतु आगे बोला उचित ছিল যে যুবা বিশ্ববন্ধু সেন মহোদয়। তো এটা আমি পরে আমার মনে হয়েছে যুবা না বললে তো ওনাকে অসম্মান হয়ে যাবে। আগামী দিন ওনাকে যুব মোর্চা প্রেসিডেন্টও বানানো হবে। এই পাবিয়াছড়া অঞ্চলের যশস্বী এবং তরুণ বিধায়ক এবং জেলা সভাপতি, এক সময়কার এই অঞ্চলে সবাই আমরা দেখেছি ওনাকে বিস্তারক হিসাবে কাজ করেছেন সুসংগঠক ভগবান দাস মহোদয়, মঞ্চে উপস্থিত শ্রী রামপদ জমতিয়া মহোদয়, যিনি আমাদের এই জেলার অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন, বিসি চেয়ারম্যান উনি, তার সঙ্গে সঙ্গে অমলেন্দু দাস মহোদয়, এই জেলার সম্মানীয় জেলাধিপতি, উপস্থিত আমার সমস্ত এই অঞ্চলের নেতৃত্ব, যুব মোর্চার সমস্ত পদাধিকারী ও বড় মাত্রায় উপস্থিত যুব মোর্চার যশস্বী এবং তেজস্বী কার্যকর্তা ভাই ও বোনেরা, বন্ধুরা, আমরা সবাই এখানে কার্যকর্তা। তো কার্যকর্তার কিছু দায়িত্ব থাকে, দায়িত্ব তখন বেড়ে যায় যখন আমরা সত্তাসীন থাকি, সরকারি থাকি। আগে আমরা কি ছিলাম? বিরোধী দল। আমাদের কোনো
কর্তব্য ছিল না, দায়িত্ব ছিল, কর্তব্য ছিল না। এখন দায়িত্ব কর্তব্য দুটোটাই। কেন্দ্র এবং রাজ্য সরকার দোনো জায়গায় ভারতীয় জনতা পার্টি সরকার, তো কর্তব্য আরো বেড়ে যাবে। যদি কেন্দ্রে অন্য কোনো সরকার থাকতো তো তাকে প্রশ্নচিহ্ন করা যেত, কিন্তু এখন প্রশ্ন করার জায়গা নেই আমাদের কাছে। এখন আমাদেরকে কাজ করতে হবে এবং কাজের বিষয়ে প্রচার প্রসার করতে হবে, মানুষকে বোঝাতে হবে। আর তা না হলে কি হবে? এ রাজ্যে যে মূল বিরোধী দল, সেটা কি দল? মানুষকে মিথ্যা বলা, অপপ্রচার করা, বিভ্রান্ত করা, এই তাদের জন্মজাত স্বভাব। আমরা যারা বুঝে নিয়েছি, তো আমরা ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছি। আর যারা দীর্ঘদিন এখানে অপোজিশনে ছিলেন, কংগ্রেস নামধারী হয়ে, আসলে কি কংগ্রেস নামধারী ছিল? এটা পরিবারবাদের ছায়া হয়ে কাজ করতে হতো। যেই মাত্র অমিত ভাই শাহর নেতৃত্বে যখন ভারতীয় জনতা পার্টি পুরো দেশব্যাপী সংগঠন এবং সরকার দুইয়ের জয়গান নিয়ে প্রত্যেকটি রাজ্যে প্রতিষ্ঠিত চলছিল, তখন ত্রিপুরাতেও সেটা হয়েছে। 2018-তে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার এসছে। ও তার আগে যারা একটা জায়গা চাইছিল যে ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য, ত্রিপুরাকে কমিউনিস্টের হাত থেকে মুক্ত করার জন্য, ওনারা যখন নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকারের অভিজ্ঞতা और तत्कालीन प्रदेश सर्वभारतीय सभापति अमित भाई शाहर दक्ष नेतृत्व, निष्ठा, विश्वास, তখন তথাকথিত পরিবারবাদের কংগ্রেসে যারা ছিল তাদের বড় একটা অংশ লগভগ সব ভারতীয় জনতা পার্টিতে চলে এসে। আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় পার্টি। সে বিধায়কের সংখ্যা হোক, পঞ্চায়েত সমিতির সংখ্যা হোক, জেলা পঞ্চায়েতের সংখ্যা হোক, बीएससी चेयरमैन हो, और देशेर सबचेয়ে बड़ पंचायत लोकसभा सदस्य और लोकसभा सदस्य हो, सबगुलो में भारतीय जनता पार्टी एकाधिपत्य। दुईटी लोकसभा सीट दुईटाई भारतीय जनता पार्टी काছে, 60টি বিধানসভা সিট 31-এ একক সংখ্যাগরিষ্ঠ হয়ে বিজেপির কাছে একাই 36 আছে। আমাদের সহযোগী আইপিএফটি কে নিলে 44 হয়ে যাবে। আমাদের 8 জন জেলাধিপতি ভারতীয় জনতা পার্টি, সবগুলো পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ভারতীয় জনতা পার্টি। 11টি পঞ্চায়েত ছাড়লে সমস্ত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ভারতীয় জনতা পার্টি। বিএসসি চেয়ারম্যান যতগুলো আছে সব ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটি। ও ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় পার্টি মেম্বারশিপের যদি দেখি
আমরা মেম্বারশিপ ড্রাইভ দিয়েছিলাম, যেখানে একসময় ত্রিপুরাতে 10,000 মেম্বারশিপ করা কঠিন ছিল, সেখানে আমাদের লক্ষ্য ছিল 5 লাখ মেম্বার করব। কত মেম্বার হয়েছে? 7 লাখ। 5 লাখের তো আমরা টার্গেট নিয়েছি, 7 লাখ মেম্বার হয়ে গেছে। তো আজকে এমন সময় আমরা ভারতীয় জনতা পার্টি বা যুব মোর্চার কার্যকর্তা, এখন আমাদেরকে সরকার এবং সংগঠন চালাতে হবে। আমি বারবার কার্যকর্তাদের বলি যে 23 পর্যন্ত আমরা কষ্ট করব। হয়তো আমার ঘরে চাকরি নাও আসতে পারে, আমার বাড়িতে লোন নাও আসতে পারে, আমার কথায় কোনো কাজ নাও হতে পারে, কিন্তু আমার দলের কোনো না কোনো ব্যক্তির কথায় তো কিছু কাজ হয়। ভগবান দাসের কথায় নাই কাজ হতে পারে, কিন্তু বিপ্লব দেবের কথায় তো কাজ হয়। আগে কি এই জায়গাটা ছিল, বিপ্লব দেব তো পার্টি প্রেসিডেন্ট ছিল, তখন কি বিপ্লব দেবের কথা চিফ সেক্রেটারি বলতেন? তখন কি ডিজি বিপ্লব দেবের কথা শুনতেন? তখন কি ডিএম বিপ্লব দেবের কথা শুনতেন? আজকে একটা জায়গা তো হয়েছে যে আমাদের দাদা তো আছে, আমাদের মধ্যে একজনের লোক, তার কথা তো শুনে। আগে তো আমাদের কাছে এই জায়গাটা ছিল না। এখন কমসে কম এটা তো বলতে পারে যে আমাদের গোত্রের একজন ব্যক্তি, তার কথা শুনে, তার কথাই তো ডিএমকে কাজ করতে হবে, তার কথাই তো সরকার চলে, তার ক্যাবিনেটের সিদ্ধান্তই তো লাগু হয়। এটা কি আমাদের পাওনা হয়নি? এই অধিকারটা কি আমরা পাইনি? কিন্তু আমাদের মধ্যে মাঝে মাঝে এমন হয় যে অধিকারটা ব্যক্তিগত চেয়ে বসে থাকে, যে ওনার মতো আমারও যাতে অধিকার হয়। বাস্তবে কি সম্ভব? তাহলে তো 7 লক্ষ মেম্বার 7 লক্ষ মুখ্যমন্ত্রী বানাতে হবে। হাসে, এদিকে বিশ্ববন্ধুবাবু যুবমোর্চার আগামী প্রেসিডেন্ট আছে। আসলে কি সম্ভব? যখন আমরা এমন ভাবে চিন্তা করব যে এখানে ভগবান দাস বিধায়ক, একজনে তো বিধায়ক আমরা জয়ী করব, 2 জন তো হবেন এখানে। এখন যদি সরকারের যারা অফিসার রয়েছেন বা অধিকারী রয়েছেন, এনারা যদি ভগবান দাসের কথা শুনে, তো বলে দাদার কথা শুনে আমার কথা শুনে, কি বিপদ। যখন শুনি না আসিল না তখনও বিপদ, শুনে তব বিপদ, হ্যাঁ না? কিন্তু এক জায়গা তো তসল্লি হতে পারে, বলে কমসে কম আগে ভগবান দাস তো এখানেই ছিল, এখানেই তো পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করত, এখানেই তো বিস্তারিত হিসেবে কাজ করত। ভগবান দাসের কথা কনস্টেবল শুনত কি, ফরেস্ট গার্ড শুনত কি? আজকে তো গর্ব হওয়া উচিত ভগবান দাসের কথা শুনে। এই কথা তো বলেন আপনারা, দুঃখ হয় যে আমার কথা কেড়ে শুনে না। তো সবার ভগবান দাস আর সবাই এমএলএ করতে হবে, সবাই এমএলএ হতে পারবো না, ওখানে সবটি পারতাম। প্রত্যেকটা বিষয়কে এইভাবে দেখতে হয়। অধিকার আসবে যখন আমিও কোনোদিন কল্পনা করিনি যে আমি প্রদেশ অধ্যক্ষ হবো, সিএম হয়ে যাব, কাজ করব, হয়েছে তো। কিন্তু যদি আমার মধ্যে নিরাশা চলে আসতো, ইলেকশন আগে যদি এখানে পাপিয়া চড়াতে ভাষণ দেওয়ার সময় বলতাম, আরে জানি না পারুম কিনা, আইতাম পারুম কিনা, আইতাম বললাম আমার কার্যকর্তার দাদা হাইকো আইতে পারবো নি, আমরা বড় হয়ে যাই। কিন্তু যখন এই কুমারঘাটের ময়দান থেকে
তৎকালীন প্রেসিডেন্ট বিপ্লব দেব যখন বলে সরকার আসবে তো ভারতীয় জনতা পার্টি নিরন্তর সংখ্যাগরিষ্ঠ সরকার, তখন কি সরকার এসেছে। যখন তৎকালীন সভাপতি অমিত ভাই শাহ एक कुमारघाटेर मैदाने बोले जब वाम फ्रंट के सरकार उखाड़ के फेंक दूंगा तब ये सरकार তার আগে আসে, তার আগে কোনো ন্যাশনাল প্রেসিডেন্ট কংগ্রেসের হোক অন্য কোনো পার্টির কোনোদিন বলেছে কুমারঘাটে এসে উখাড় কে ফেক दूंगा সরকার? শুনেছে কেউ? কেউ যদি শুনেছে যে প্রধানমন্ত্রী এসে আস্তাবল ময়দানে বলছে যে নজওয়ান মুখ্যমন্ত্রী দেব? ঘর হয়েছে, বড় ঘরের মধ্যে ডিফারেন্সেস হতেই পারে, তাই বলে গার্জিয়ান থোড়ি চেঞ্জ করে দেব। ভাই বোনের ঝগড়া হলে কি আমরা বলি মা বাবা বেরিয়ে যাও বাড়ি থেকে? বলি? আমিও তো আমার 3 বোন আছে, তো আমাদের ঝগড়া হলে কি আমরা বলতাম মা বাবাকে তোমরা বেরিয়ে যাও? হ্যাঁ, জিদ উঠলে যদি দেখি বোনের দিকে তো তাকা, যাওগা তুমিও তার নয়, যাওগা বাবার বাড়ির যাওগা তুমি তারিয়ে 1 সেকেন্ডের জন্য বলি। কিন্তু পরক্ষণে যখন মাকে বলি তুমি যাওগা না বোনের হলে বাপের বাড়িতে কদ্দুর পরে যখন শাড়িটা গুছা কান্দা সে আসলো ধরি, মা চাইও না, ভাত রান্ধে কে খাওয়াইব, আমার সকালে ঘুম থেকে কে তুলবে, আমাকে স্কুলে না গেলে আমাকে কে ডাকবে? আজকে যদি জেপি নাড্ডা না থাকে তো কে ডাকবে মানিক শাহকে? আজকে নরেন্দ্র ভাই মোদী যদি প্রধানমন্ত্রী না থাকে তো বিপ্লব দেবকে আদর আর তার সঙ্গে সঙ্গে ডাট কে দেবে? भाई डांटने वाला असली गार्जियन होता है। কোনো ব্যক্তি যদি আপনাকে ডাঁটে শাসন করে তো মনে রাখবেন যে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসে বা পছন্দ করে, আপনার উন্নয়ন চায়। আর যদি আপনি যা করেন তাই তো ভালো করছো, মানুষের মাথা বেরিয়েছো ভালো করছো, কাউর তো চুরি করে লেছো ভালো করছো, ডাকাতি করছো ভালো করছো, এমনিতে স্বাভাবিকভাবে মনে হয় দাদা বাসাইতে আছে, ডাকাতি করছি, থানাতে ছুটে গিয়েছে, চুরি করছি, লুকায় রাখছে। আসলে যখন সময় আসবে তখন বুঝবেন দাদা আপনার বিনাশ করেছে। ভারতীয় জনতা পার্টি ডিসিপ্লিন পার্টি, তার মধ্যে হয়তোবা মাঝে মধ্যে শাসন হয়, তার মধ্যে ভালোবেসেও কথা বলে, অনেক সময় তিরস্কারও করে, কিন্তু তিরস্কারই ভারতীয় জনতা পার্টির শেষ শব্দ নয়। সবকা সাথ সবকা বিকাশ আর সবকা সাথ সবকা বিশ্বাস, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির শেষ শব্দ। অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়া, অন্তিম ব্যক্তিকে অধিকার দেওয়া, এটা হচ্ছে অন্তদ্বয় দীনদয়াল উপাধ্যায়ের একাত্মবাদ মানববাদের মূল তথ্য। আমরা সত্তাতে চলে এসেছি, অনেক সময় এগুলো ভুলে যাই। কোথায় চলে যাই? ট্রান্সফার, চাকরি, কন্ট্রাক্টরি, থানা, পুলিশ, ডিএম, এসপি, এগুলো ছাড়াও তো আমরা পার্টি করেছি, এগুলো ছাড়াও তো 36টা সিট নিয়ে এসেছি। এগুলো কি ছিল আমাদের কাছে আগে? আমাদের কেমন মুখ দিয়ে এসপি, ডিএম, বিডিও এই শব্দগুলো আসতো আগে? কেন আসবে না? কারণ কি আমরা জানি যে এদের নাম নিয়ে লাভ নাই, এরা আমাদের কথা শুনবে না। হয়তো বা কোনো সময় ডেপুটেশন দেওয়ার সময় এসডিএম অফিসে গিয়েছি বা ডিএম অফিসের সামনে দাঁড়িয়েছি, ডেপুটেশনের কাগজটা পর্যন্ত নেয়নি, সেটাও আমি নিজে সাক্ষী। ছোট ছোট কার্যকর্তা ছেড়ে দিন, আমি তো প্রদেশ সভাপতি ছিলাম, ডেপুটেশন দেব তো জীবনও বামফ্রন্টের কোন মন্ত্রীর হাতে ডেপুটেশন তুলে দিতে পারেনি, সময় দেয়নি। এদিনও তো আমি দেখেছি। আর আজকে ডেপুটেশন নয়, বিপ্লব দাদা যখন বসে ঠাস করে কাগজটা তুলে দেয়, এটা লোন না দাদা, এটা লোন দাদা।
আর এই বিপ্লব দেব যখন প্রেসিডেন্ট ছিল কোন মন্ত্রীর কাছে একটা কাগজ দিতে পারে না। আর আজকে যখন যুব মোর্চার সব কারিগর বসে আছে, সবাই না হোক, এর মধ্যে কোনো না কোনো এখানে কার্যকর্তা আছে আমার হাতে কোনো না কোনো সময় কাগজ তুলে দিয়েছে বাই হ্যান্ড, কিন্তু আমার কাছে সেই সুযোগটা ছিল। তাই বলে কি সত্তা আসেনি পার্টি? তাই বলে কি সরকার তৈরি হয়নি? আজকে আমরা সেই জায়গাটা ভুলে যাই। মনে রাখতে হবে ওই জায়গাটা থাকলেই এই জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে ওই জায়গাটা আসে না। সামনের জায়গাটা আসে বলেই আমি এখানে দাঁড়িয়ে আছি। তো প্রত্যেকটি কার্যকর্তা এই মানসিকতা থাকতে হবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কি ছিলাম, আমি আগে কি কি কাজ করতাম, এখন আমি কি করতে চাই। ডিএম, এসপি, বিডিও, চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রী তার নাম থাকো আপনার মুখে, কারণ সরকার আছে, এটা তো ভ্যালু এডিশন অ্যাড হবে, কিন্তু সঙ্গে সঙ্গে পৃষ্ঠা প্রমুখ, মন্ডল, শক্তি কেন্দ্র, মহিলা মোর্চা, যুব মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, কিষান মোর্চা, তারপর বিভিন্ন সেল, তারপর ডিস্ট্রিক্ট কমিটি, স্টেট কমিটি, সেন্ট্রাল কমিটি, এগুলোকে ভুললে হবে না। এগুলো হচ্ছে আসলি বিজেপি, আসলি সংগঠন। আর এখন যে চেয়ারম্যান পেয়ে গেছে, মনে করছে বিএসসি চেয়ারম্যান হয়ে গেছি, জেলাধিপতি, মন্ত্রী হয়ে গেছি, এমএলএ হয়ে গেছি, এই পদগুলো তখনই থাকবে যখন পৃষ্ঠা প্রমুখ জীবিত থাকবে, না বলে না। অনেকের মনে হয় দাদা মনে আমরা ভুলে গেছি, এদিকে আগে পৃষ্ঠা প্রমুখের কথা হয়ে গেছে, সব তার কথা শুনে অন্ধ দাদা শুনে না। দাদা কাউকে ভুলেনি, পৃষ্ঠা প্রমুখের কথা খেয়াল আছে। আমি চণ্ডীপুরে কি বলেছি, আমি পাপিয়াছড়াতে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে কি বলেছি, ভগবান কিভাবে সারি সারিবদ্ধ করে বসিয়েছে, কোন কোন বুথ কত নম্বরে ছিল, সবচেয়ে সুন্দর পৃষ্ঠা প্রমুখ সম্মেলন ত্রিপুরার তিনটির মধ্যে একটি পাপিয়াছড়া ছিল, তার মধ্যে কে কি বলেছে সব কিছু খেয়াল আছে। কিন্তু এখন আমার দায়িত্ব দিয়ে লাইছেন খিচুড়ি বানাইতে হবে, আমি খালি খিচুড়ি বানাই সোমবার দিন। এই কারণে পৃষ্ঠা প্রমুখ ভুলে গেছি তেমন নয়। বিপ্লব দেব জীবন পৃষ্ঠা প্রমুখটা ভুলবো না, তার জন্য কারণ কি পৃষ্ঠা প্রমুখের কনসেপ্ট ত্রিপুরাতে আমি এনেছি। আমাকে বারবার বলা হয়েছিল বলে ত্রিপুরাতে সম্ভব হবে না পৃষ্ঠা প্রমুখ করার জন্য, গুজরাটে, মধ্যপ্রদেশে যেখানে পুরনো সরকার সেখানে করতে পারবো। আমি বলেছি নাই, করে দেখাবো, হবে। শুধু হয়নি, আমরা ভারতীয় জনতা পার্টি সরকার করার পর অমিত ভাই শাহ ভাইস প্রেসিডেন্টও আছেন, রামপদ পৃষ্ঠা প্রমুখ, পৃষ্ঠা প্রমুখের। এই কারণে পৃষ্ঠা প্রমুখ শুধু ওখানে লাস্টে বসে এমন না, পৃষ্ঠা প্রমুখ সামনেও বসে। বন্ধুরা, এইবার আমি একটু ইন্টারভিউ নেব, রেডি আছে? কে কে রেডি না ইন্টারভিউ নিলে? হ্যাঁ, এবার চশমা লাগাই লিখতে। এবার বলো ভাই। আর 3.25 লাখ কৃষকদের বীমা করে দেওয়া হয়েছে, 3.25 লাখ। 5.5 লাখ আমাদের এখানে কৃষক রয়েছে রেজিস্টার্ড। ফসল বীমা যোজনা দেওয়া হতো ফ্রিতে না, অথচ এখানের একজন কিষান নেতা ট্রাক্টরে চলতো দিল্লি গেছে। আমি যখন এই ট্রাক্টরটা ভগবানের না চালাও না বলে মাইরে বুঝাইতাম,
যুব মোর্চা আছে, যুব মোর্চা লাগতো না, কিষাণ মোর্চায় বেঞ্জা রাখবো, কারণ এদের